প্লিজ ভাইয়া, ছেড়ে দিন না। আমার এত বড় সর্বনাশ করবেন না, প্লিজ। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব লাগতেছে। কি বন্ধুরা, বুঝতেছেন না তো? নিচে পড়েন, ঠিক বুঝতে পারবেন। আমি শুভ ইসলাম। আমি কাজ করে রাত 12টার দিকে নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার কানে একটা চাপা মেয়ের আওয়াজ আসতেছে। আমি তখন আওয়াজটাকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে যেতে থাকি। শুভ গিয়ে দেখে দুইটা লোক একটি মেয়েকে জোর করে ধর্ষণ করতেছে, কিন্তু মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। শুভ বুঝতে পারে যে এটা জোর করে করা হচ্ছে। শুভ তখন পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে যখন উচ্চস্বরে বলে, কে রে ওইখানে? লোক দুটা তখন মেয়েটিকে ছেড়ে সাথে সাথে দৌড়ে পালায়। শুভ তখন মেয়েটিকে উদ্ধার করে, শুভ, আপনার নাম কি আর বাসা কোথায় আপনার? মেয়েটি কান্নার জন্য তখন কোনো কথা বলতে পারে না। প্লিজ কান্না করবেন না, যা হওয়ার হয়ে গেছে। তাও কান্না বন্ধ করছে না মেয়েটি। শুভ খেয়াল করে দেখছে মেয়েটি ভয়ে কাঁপতেছে। আপনি কোথায় যাবেন? শুভ, যাওয়ার কোনো জায়গা নেই, মেয়েটি কান্না সরে বলল। এই শহরে কোথায় থাকবেন? এটা ঠিক না করে এই শহরে চলে আসলেন? ঠিক করে আসছিলাম, কিন্তু তারা রাখে নাই। কে সে? আমার কাকা। ও আচ্ছা, এখন কোথায় যাবেন? জানি না, রাস্তায় এভাবে হাঁটতে থাকবো, আবার কিছু মানুষ এসে ঝাঁপিয়ে পড়বে বলে আওয়াজ করে কান্না করে দেয়। আপনি কিছু মনে না করলে আমার বাসায় যেতে পারেন। আপনার মা বাবা কিছু বলবে না? আমার মা বাবা নাই, সরি। আরে সমস্যা নাই, আসতে পারেন আমার সাথে, কিন্তু আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আমি ওদের মতো না। আর যদি এমন ভাবেন তাহলে আসার দরকার নাই বলে শুভ সামনের দিকে হাঁটতে থাকে। তখন দেখে মেয়েটি শুভর পেছন পেছন হাঁটতে থাকে। মেয়েটিকে নিয়ে বাসায় যাওয়ার পরে, এবার কি আপনার নাম জানতে পারি? আমার নাম মুক্তা। ও, আপনার নাম কি? শুভ। ও, আপনার মা বাবা কোথায়? মা আছে, কিন্তু বাবা নাই। ও হ্যাঁ, আচ্ছা, এগুলো খেয়ে নেন। খাবো না কেন? এমনি সারা জীবন কি না খেয়ে থাকতে পারবেন? মুক্তা তখন চুপ হয়ে আছে। খেয়ে নিন। মুক্তা তখন ভেজা চোখগুলো ওড়না দিয়ে মুছে খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে আপনি এখন কি করবেন ভাবছেন? শুভ, জানি না। পড়ালেখা করেছেন? হ্যাঁ। কতটুকু? ইন্টার পরীক্ষা দিছি। ও আচ্ছা, আমি দেখব কোনো চাকরি জোগাড় হয় কিনা। ওকে, আপনি এখানে শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো বলে একটা কম্বল নিয়ে সোফায় আসলাম। সকালে শুভ ওঠার আগেই মুক্তা উঠে বসে আছে। শুভ উঠে রান্না করতে যাবে এমন সময় মুক্তা শুভর কাছে গিয়ে বলে, আমি রান্না করতে পারি। আপনার মন খারাপ? এখন শুয়ে থাকুন, আমরা গরিব, এমন কিছু ঘটতেই পারে বলে মুক্তা আবার চোখের পানি ছেড়ে দেয়। এই আমি বলছি না আমার সামনে কান্না না করতে। মুক্তা ভেজা চোখে শুভর দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে। এখন যাও না, আমি রান্না করব বলে শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে চুলার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। শুভ তখন মুক্তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখছে। রান্না শেষে নাস্তা করে শুভ কাজের জন্য বের হবে এমন সময় মুক্তার সামনে গিয়ে দাঁড়ায়। কিছু বলবেন? শুভ, আবার কখন আসবেন? রাতের 10টা কি 11টায়? এত রাত কেন? কাজ করি তাই। কিসের কাজ? মোটর মেকানিক। ও, সাবধানে করিয়েন ওকে, আপনিও সাবধানে থাকবেন, দরজা লাগিয়ে রাখবেন। আচ্ছা, যদি বোরিং ফিল করেন তাহলে টিভি অন করে কিছু দেখবেন। আচ্ছা। শুভ এসব বলে বেরিয়ে যায়। শুভ বেরিয়ে যাওয়ার পরে মুক্তা মনে মনে বলে, ছেলেটা অনেক পরিশ্রমী আর অনেক ভালো। বিকালের দিকে মুক্তা রান্না করে শুয়ে থাকে। রাত 10টার দিকে শুভ আসে। শুভ আসার পরে রান্না করতে গিয়ে দেখে সব কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রাখছে। আপনি এসব রান্না করতে গেলেন কেন? কেন, রান্না করলে কি অসুবিধা, নাকি রান্না ভালো না? না, ঠিক তা না। তাহলে? আচ্ছা, খেয়েছেন? না, আপনার জন্য বসে আছি। কাল থেকে আর এমন করবেন না, খেয়ে নেবেন। একা একা খেতে ভালো লাগে না। কথাটা বলে মুক্তা শুভকে প্লেটে ভাত দিয়ে দেয়। দুজন খাওয়া দাওয়া করার পরে শুভ সোফায় ঘুমাতে যায়। এমন সময়
এই কোথায় যাচ্ছেন? এই কোথায় যাচ্ছেন? মুক্তা সোফায় ঘুমাবো। এখানে ঘুমাবেন? সমস্যা কি? কিছু না। তাহলে মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়েন। তখন মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে শুভর হাত মুক্তার তলপেটে। মুক্তার যখন ঘুম ভাঙে তখন খেয়াল করে দেখে শুভর এক হাত তার তলপেটে আর মুক্তার উপর হয়ে এক পা শুভর শরীরে রাখা। মুক্তা তখন কেমন যেন অদ্ভুত ভালো লাগছিল। মুক্তা তখন শুভর হাতে হাত ধরে হাতটা তলপেট থেকে নামিয়ে দিয়ে বিছানায় সেরে ওঠে। মুক্তা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা রেডি করে আয়নার সামনে বসে বসে সাজতেছে। শুভ তখন ঘুম ভাঙে। শুভ তখন চোখ মেলে তাকিয়ে দেখে যেন একটা পরী তার রুমের আয়নার সামনে বসে আছে। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকার পরে এভাবে কি দেখছেন? মুক্তা: না কিছু না, এখন উঠে ফ্রেশ হয়ে আসুন। শুভ তখন বিছানায় ছেড়ে নাস্তা করে তার কাজে যায়। রাতের দিকে শুভ আসার পরে খাবার খেয়ে শুয়ে পড়ে। মুক্তা: একটু পরে খাবো। আপনি খাইছেন না কেন? আপনার জন্য অপেক্ষা করতেছি, খেয়ে নিন। আগে আপনাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। শুভ তখন মুক্তাকে সাথে করে নিয়ে টেবিলে বসে দুজনে খাওয়া দাওয়া করার পরে বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। শুভ মাঝরাতে সজাগ হওয়ার পরে দেখে মুক্তাকে সে কোল বালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। শুভ তখন সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ তখন মুক্তাকে খেয়াল করে দেখে সে অগোরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কাউকে এত সুন্দর লাগে সে জানতো না। শুভ এসব ভেবে অপর পাশ হয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো নাস্তা রেডি করার পর মুক্তা শুভকে ডেকে ঘুম থেকে ওঠায়। শুভ নাস্তা করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে 12:30 বেজে গেছে, শুভ এখনো আসছে না। মুক্তার খুব আর ভয় আর চিন্তাও হচ্ছে। রাত 1টার সময় দরজায় নক করার পরে মুক্তা দৌড়ে এসে দরজা খুলে দেখে শুভর হাতে ব্যান্ডেজ করা। হাতে কি হয়েছে? মুক্তা: কেটে গেছে। কিভাবে? গাড়ির ধাক্কা লাগছিল। সাবধানে থাকতে পারেন না? সাবধানেই তো ছিলাম। সাবধানে থাকলে এসব কিভাবে হলো? গাড়ির ড্রাইভারের চোখ হয়তো ঘুম এসে পড়েছিল। মুক্তা তখন শুভকে 2 হাত দিয়ে ধরে বিছানায় বসায়। বিছানায় বসানোর পরে একটা ভেজা গামছা দিয়ে শুভ সারা শরীর মুছে দিচ্ছে। শুভর কাছে মনে হচ্ছে যেন এটা তার বউ। হয়েছে তো, আর মুছতে হবে না। এখানে বসেন, আমি খাবার নিয়ে আসছি। খেতে মন চাইছে না? না খেলে ওষুধ কিভাবে খাবেন? শুভ চুপ হয়ে থাকে। মুক্তা তখন প্লেটে সব কিছু নিয়ে এসে নিজের হাতে মেখে শুভকে খাইয়ে দিচ্ছে। শুভ প্রথম না করেছিল, কিন্তু এখন মনে চাইছে শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য মুক্তার হাতে খেতে। শুভকে খাইয়ে দেওয়ার পরে মুক্তাও খেয়ে শুভকে সাথে করে নিয়ে শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন শুভ মুক্তাকে বলে, আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? শুভ: কোথায়? একটা বিয়ের অনুষ্ঠানে। আমি যাব কেন? ওরা বলছিল যেন তোমাকে নিয়ে যায়। আমি যে আপনার সাথে থাকি এটা কি ওরা সবাই জানে? হ্যাঁ। মুক্তা তখন শুভর দিকে রাগে চোখে তাকায়। কি হয়েছে? কিছু না বলে মুক্তা রান্নাঘরের দিকে যেতে থাকে। এমন সময় শুভ একটু জোরে বলেও কালকে দুপুরের দিকে সময় মতো রেডি হয়ে নিয়ে বলে শুভ কাজে চলে যায়। দুপুরের দিকে শুভ বাসায় এসে দেখে মুক্তা শাড়ি পরে সেজে গুজে বসে আছে। নীল শাড়িকে মুক্তাকে একদম অপসরীয়র মতো লাগছিল। এভাবে তাকিয়ে আছেন কেন? না এমনি। ও, ওখানে গিয়ে আমাকে তুমি করে বলতে হবে। কেন তুমি করে বলবা? আচ্ছা। বিয়েতে যাওয়ার পরে শুভর ফ্রেন্ড এসে, ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা শুভর দিকে তাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। বিয়েতে যাওয়ার পরে শুভর ফ্রেন্ড এসে, ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা শুভর দিকে তাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। শুভর বন্ধু শুভ আর মুক্তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে শুভ ভাবিরে নিয়ে এখানে বসে গল্প করো বলে শুভর বন্ধু শুভ আর মুক্তাকে রুমে রেখে চলে যায়। এই আমি আপনার কি হই? শুভ তখন চুপ হয়ে আছে। কথা বলবেন না কেন? কি বলবো? আমার পরিচয় ওদের কাছে কি বলেছেন? এখন চুপ করেন প্লিজ। না না, আগে বলেন, বাসায় গিয়ে বলবো। না এখনও বলতে হবে, না হলে আমি কিছু খাবো না বলে ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে চেয়ে থাকে। ওরা সবাই জানে তুমি আমার বউ। শুভ: মানে? হ্যাঁ, কিন্তু এটা কেন বললেন? এই সমাজে একটা যুবকের সাথে একা রুমে
একটা মেয়ে বিয়ে ছাড়া থাকে সেটা জানলে এই সমাজের মানুষগুলো মেনে নেবে না, তার জন্য এটা বলতে হবে। শুভ তখন মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে। শুভর এমন চাহনি দেখে মুক্তা হেসে দেয়। হাসো কেন? তুমি ভয় পাইছো? তাই আমি ভয় পাই না। হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না বলে খেয়ে গাড়ি করে বাসায় চলে আসে। বাসায় আসার পরে শুভ সন্ধ্যার দিকে বাসার বাইরে যাবে, তখন মুক্তা দরজার 2 হাত দিয়ে আটকিয়ে, এখন কোথায় যান? মুক্তা, কাজে। কেন? এমনি। এত কাজ করে যে টাকা জমাচ্ছেন সেগুলো কার জন্য? ভবিষ্যতের কথা ভেবে। নিজেকে নিয়ে একটু ভাবেন। আর এখন থেকে সকাল 10টা কাজে যাবেন আর বিকাল 4টার আগে বাসায় ফিরবেন। মুক্তার মুখ থেকে এসব কথা শুনে শুভ মুক্তার দিকে চেয়ে আছে। হনুমানের মতো এভাবে না তাকিয়ে থেকে শুয়ে থাকেন। তুমি এখন কি করবা? ছাদে গিয়ে বসে থাকবো। তাহলে আসো দুজনেই ছাদে যায়। এরপর শুভ আর মুক্তা দুজনেই ছাদে গিয়ে বসে থাকে। ছাদে যাওয়ার পরে মুক্তা কথা বলছে আর শুভ মুক্তার ঠোঁট নাড়ানি দেখছে। মুক্তা এটা খেয়াল করে হঠাৎ চুপ হয়ে মুখে মুচকি হাসি রেখে শুভর চোখে চোখ রেখে ভ্রু কুঁচকে চোখের ভাষায় জানতে চাইছে কি জন্য এভাবে চেয়ে আছে। শুভ তখন একটা হাসি দিয়ে অন্যদিকে চেয়ে আছে। এই শোনেন মুক্তা। হ্যাঁ বলো। আমার না একা একা থাকতে ভালো লাগে না। আমার তো আর কেউ নেই। থাকলে কাউকে নিয়ে আসতাম তোমার একাকিত্ব দূর করার জন্য। আচ্ছা এখন আজান দেবে, তুমি মসজিদে যাও, আমি বাসায় নামাজ পড়ে নেব। ওকে। শুভ যখন পাঞ্জাবি পরে তখন হাতের বোতাম লাগানোর জন্য কয়েকবার করে চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। মুক্তা তখন এসে শুভর পাঞ্জাবি বোতাম ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছে। আর শুভ ভাবছে মুক্তা যদি সারা জীবন এভাবে বোতাম লাগিয়ে দিত। এই এই যে মিস্টার, হয়ে গেছে, সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। আচ্ছা নামাজ পড়ে একদম সোজা বাসায় আসবেন, আবার কোথাও দেরি করবেন না। ওকে। শুভ তখন বের হয় আর মুক্তার দরজায় দাঁড়িয়ে শুভকে দেখছে আর ভাবছে, আল্লাহ, এমন সহজ সরল মানুষটা না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে বাঁচতেই পারতাম না। মুক্তা নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি ওর সাথে সারাক্ষণ থাকি, সারা রাত এক বিছানায় ঘুমাই, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না বা কোনো লোভী দৃষ্টিতেও দেখে না। আল্লাহ তুমি ওরে ভালো রাখো বলে নিজে নিজে চোখের পানি ফেলে দেয়। মুক্তা ফ্রেশ হয়ে নামাজ পড়ে শুভর অপেক্ষায় বসে থাকে। শুভ নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে মুক্তার মতো এমন একটা মায়াবী মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেলে কতই না ভালো হতো। সারা জীবন ওর সাথে থাকতে পারতাম আর ওর চোখের চাহনিতে হারিয়ে যেতাম। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজা নক দেওয়ার পরে মুক্তা দরজা খোলে। এগুলো কি আনছেন? মুক্তা, তোমার পছন্দের জিনিস। মানে? আচার আর চকলেট। সত্যি? হ্যাঁ। মুক্তা তখন শুভর হাত থেকে নিজেই এগুলো নিজে হাতে নিয়ে শুভর দিকে চেয়ে একটা হাসি দেয়। সন্ধ্যার পরে দুজন বসে আড্ডা দিচ্ছে। এমন সময় শুভ হঠাৎ মুক্তাকে বলে, তুমি তোমার মার খবর নাও না কেন? কিভাবে নেব? মোবাইল নাম্বারই নাই। মা মোবাইল চালায় না, কিন্তু একটা ভাবির নাম্বারে আছে। তাহলে ওনার মোবাইলে ফোন দিয়ে হলেও তো জানতে পারো, কিন্তু কার মোবাইল দিয়ে ফোন করব? তুমি খুঁজলে কি আমি মোবাইল দিতাম না? মুক্তা তখন চুপ হয়ে আছে। শুভ তখন মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। মুক্তা তখন মোবাইল হাতে নিয়ে ভাবির নাম্বারে ফোন দেয়। ভাবি কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? মুক্তাদের বাড়ির সম্পর্কে ভাবি লাগে। ভাবি আমি মুক্তা। কি তুই মুক্তা? কেমন আছিস? ভালো। কি করিস এখন? নামাজ পড়ে বসে আছি। তুমি কি করো? আমিও। ভাবি মা কেমন আছে? একটু মার কাছে দাও না। মার কণ্ঠে মুক্তা ডাকটা শোনার জন্য অনেক ইচ্ছা হচ্ছে। এটা শুনে মুক্তার ভাবি কান্না করে দেয়। ভাবি তুমি কান্না করছো কেন? সানির বাবা কি তোমাকে কিছু বলছে? মুক্তার চাচি আম্মা আর বেঁচে নেই। তোমরা তখন একটা কথা বলছিলে। আল্লাহ তুমি আমার মুক্তারে দেখে রাখো। সানির বাবা তোরে অনেক জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোথাও পায় না। এই কথা শুনে মুক্তা হাসি মুখটা নিমিষে কালো হয়ে যায়।
মুক্তার হাত থেকে মোবাইলটা আপনা আপনি পড়ে যায় আর মুক্তার চোখ ভিজে যায়। এই মুক্তা, তোমার কি হয়েছে? মুক্তা তখন হাউমাউ করে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কি হয়েছে বলবা তো? আমার মা আর বেঁচে নেই বলে শব্দ করে মুক্তা কান্না করে দেয়। শুভর চোখও তখন ভিজে যায়। মুক্তা, সবাই তো চিরদিন বেঁচে থাকে না, প্লিজ এখন আর কান্না করো না। আমার একটা মানুষই ছিল যে আমাকে সব সময় কেয়ার করতো। এখন এগুলো কি করবে, কে করবে? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে কে ভাত মেখে খাইয়ে দেবে রে মা, বলে কান্না করতে থাকে। শুভ তখন কান্না করে দেয়। কতক্ষণ পরে শুভ মুক্তাকে ভেজা তয়লা দিয়ে নাক মুখ মুছে বসিয়ে প্লেটে ভাত এনে মুক্তাকে খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে দেয়। আমি খাবো না। কেন জানেন না আপনি? মুক্তা, তুমি এই পরিস্থিতির শিকার আজকে, আর আমি সেই 7 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিমখানাতে বড় হয়েছি। রাস্তাঘাটে সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্যটা কী। মানুষ সেটা জানারও চেষ্টা করে না। পৃথিবীতে সবাই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এসব বলে বুঝিয়ে শুনিয়ে মুক্তাকে খাওয়ায়। ঘুমানোর সময় গুনগুন আওয়াজে আবার কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম পাড়িয়ে দেয়। ও তখনও ঘুমিয়ে যায়। সকালে শুভ রান্না করে মুক্তাকে নাস্তা করিয়ে দেয়। নাস্তা করিয়ে দেওয়ার পরে শুভ কাজে যায়। মুক্তা বিকালের দিকে ছাদে গিয়ে হাঁটু পেতে বসে বসে ভাবে, আমাকে কে স্বপ্ন দেখাবে, আমাকে কে নিজের হাতে খাইয়ে দেবে? আল্লাহ, তুমি কি এই মানুষটাকে নেওয়ার জন্য এত দরকার ছিল? আমি কাকে নিয়ে বাঁচবো? মা, আমি তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। মা, আমাকে মাফ করে দিও। মা, কত ইচ্ছা ছিল আমাদের একটা সুখী পরিবার হবে, যেখানে কোনো অভাব থাকবে না, সকাল হলে রান্না করার জন্য ভাবতে হবে না। এসব বলে বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে শুভ দরজায় নক করতে বুঝতে পারছে হয়তো ছাদে গেছে, তাই অন্য দরজা দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে ছাদে গিয়ে দেখে মুক্তা এভাবে কান্না করছে। শুভ পিছন থেকে মুক্তার কাঁধে হাত রাখে। মুক্তা তখন আরেকটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময় মুক্তা, বলেন, কালকে এক জায়গায় যাব। কোথায়? তুমি একদিন বলছো না বড় নদীর তীরে হাঁটতে ভালো লাগে আর বড় বড় ঢেউ দেখতে ভালো লাগে? হ্যাঁ, কালকে সকালে আমরা কক্সবাজারে যাব। আমার মন ভালো নেই, সেখানে গেলে মন ভালো হয়ে যাবে না? গেলে হয় না, না গেলে হয় না। আমি গাড়ি ঠিক করে আসছি, কালকে বাসার কাছে এসে থাকবে। আচ্ছা, যাওয়ার সময় কিন্তু নীল শাড়িটা পরবা, ওকে? শুভ তখন মুক্তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকাল হওয়ার পরে মুক্তা পেটিকোট পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে এসে এসব দেখে বলে, শাড়ি পরতে পারে না। শুভ, না, আর কোনোদিন শাড়ি পরে নাই, মা পরিয়ে দিছে বলে অপুট শব্দে চোখের পানি ফেলে দেয়। শুভ তখন হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে, শাড়িটা এখানে দাও। মুক্তা তখন হাত বাড়িয়ে শাড়িটা দেয়। শুভ তখন মুক্তাকে শাড়ি পরিয়ে দেয়। এই কান্না করবা না বলে দিলাম। মুক্তা তখন শুভর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সব কিছু নিছো? হ্যাঁ। তাহলে চলো। আপনার পাঞ্জাবির বোতাম লাগানো হয় নাই, তোমার জন্য রাখছি। মানে? তুমি লাগিয়ে দিবে তাই? মুক্তা তখন ভেজা চোখ মুচকি হেসে শুভর কাছে এসে উকি দিয়ে বোতামগুলো লাগিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি তার নির্জন গতিতে চলছে আর মুক্তা জানালার পাশে বসে আছে। খোলা চুল শুভর দেখা শ্রেষ্ঠ সুন্দরী এখন তার পাশে বসে আছে। কতক্ষণ পরে মুক্তা মাথা হেলিয়ে শুভর কাঁধে মাথা রাখে। শুভ চুলের মাতাল করা ঘ্রাণে সেও ঘুমিয়ে যায়। গন্তব্যস্থানে আসার পরে মুক্তার চোখ মিলে তাকিয়ে দেখে মুক্তা এক হাত দিয়ে শুভর ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আসে, আর শুভ মুক্তার মাথার সাথে মাথা লাগিয়ে রাখছে। মুক্তা তখন হাতটা ছাড়িয়ে নিয়ে হালকা করে শুভর মাথাটা ওঠানোর সময় দুজনে চোখে চোখ পড়ে। মুক্তা তখন নিচের দিকে লজ্জা পাওয়ার মতো চেয়ে থাকে। মুক্তার এমন চাহনি দেখে শুভ মনে মনে বলে, আল্লাহ, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়। দুজন গাড়ি থেকে নামার পরে একটা ফ্ল্যাটের দিকে যায়, যেখানে কাপলদের রুম ভাড়া দেওয়া হয়। আমাদের একটা রুম লাগবে স্যার, কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? শুভ তখন মুক্তার দিকে তাকায়। আমরা স্বামী স্ত্রী বলে
শুভর এক হাত জড়িয়ে ধরে মুক্তা শুভ তখন মুক্তার দিকে অবাক চোখে তাকায়। মুক্তা তখন শুভকে চোখের ভাষার সামনের দিকে তাকাতে বলে। রুমে প্রবেশ করার পরে ওখানে এটা বলছো কেন? শুভ কি বলছি? আমরা স্বামী স্ত্রী, এটা না বললে কি আমরা এখানে বাসা পাইতাম না? সারা রাত রাস্তায় কাটাতে লাগতো। সত্যি সত্যি হওয়া যায় না? বিড়বিড় করে কি বলছেন? না কিছু না। এটাই ভালো। দুজন শোয়ার পরে আজকে কোনো জানি ঘুম আসছে না। মুক্তা কেন? জানি না। ও হ্যাঁ, আপনি কি কোনো গল্প পারেন না? পারি। তাহলে বলেন। এখন তো কখন পড়ে হলো, হয় না? আমার এখন ভালো লাগছে না। আর আপনি পরে গল্প শুনিয়ে কি করবেন? এখন শোনালে শুনুন, না শোনালে না বলে ঠোঁট বাঁকিয়ে ভ্যাংচি কেটে অন্য পাশে মুখ করে চিত হয়ে শুয়ে থাকে। আচ্ছা বলি, ওকে বলেন, কিছু মনে করা যাবে না। ওকে আগে বলেন। তাহলে শুয়ে ক্লাস 2-তে এক পিচ্ছি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার আমার আম্মু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত সোনা? পিচ্ছি বলল, 40। টিচার বলল, হ্যাঁ তোমার আম্মু প্রেগনেন্ট হতে পারবেন। পিচ্ছি এবার বলল, আমার আপু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বলল, তোমার আপুর বয়স কত সোনা? পিচ্ছি বলল, 18। টিচার বললেন, হ্যাঁ তোমার আপুও প্রেগনেন্ট হতে পারবে। পিচ্ছি এবার বলল, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? টিচার হেসে বললেন, তোমার বয়স কত সোনা? পিচ্ছি বলল, 8। টিচার বললেন, না সোনা, তুমি প্রেগনেন্ট হতে পারবে না। এই কথা শোনার পর পেছন থেকে ছোট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বলল, শুনলে তো, আমি তো তখনই বলেছি আমাদের চিন্তা করার কিছু নেই। হি হি। মুক্তা শুভ মুক্তর এই হাসিটা আজ প্রথম দেখছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেক কাছে থেকে বাঁকা দাঁতের হাসি দেখতে আর ঠোঁটের কোণে তিলটাকে চুমো খেতে। একই ভাবছেন মুক্তা কিছু না, এগুলো শিখছেন কোথায় থেকে? তোমার দাদা এসে শিখিয়েছিল আর বলছিল আমার নাতিটাকে সবসময় হাসি মুখে রাখবি। হয়েছে, আর বানিয়ে বানিয়ে বলা লাগবে না, এখন ঘুমিয়ে যাও, গুড নাইট। তখন দুজন ঘুমিয়ে যায়। মাঝরাতে মুক্তা দেখে শুভ মুক্তার কাছে এসে মুক্তাকে জড়িয়ে ধরে মুক্তার ঠোঁটে কামড়ে ধরেছে। মুক্তা তখন ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ঘুম থেকে উঠে দেখে শুভ মুক্তার কোমরের দিকে এক হাত দিয়ে আরেকটা পা মুক্তার পায়ের ওপর দিয়ে অগড়ে ঘুমাচ্ছে। মুক্তা শুয়ে শুভর দিকে চেয়ে নিজে নিজে একটা হাসি দেয়। মুক্তা তখন ভাবে, ওর মতো কোনো মানুষ হয় না। আল্লাহ যদি ওর বউ হওয়ার মতো কোনো সুযোগ দিত, কতই না ভালো হতো। সারাদিন রাত একে অপরকে জড়িয়ে ধরে রাখতাম। দূর, এসব কি ভাবছি? একটা মেয়ের যেটা সবচেয়ে দামি জিনিস, আমি তো সেটাই হারিয়ে ফেলেছি। কেন ওর জীবনে গিয়ে ওকে ঠকাবো? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, ভালো একটা ছেলেকে স্বামী হিসাবে পেতে। কিন্তু আমি এমন স্বপ্নে বিভোর হয়ে থাকলে চলবে না। ওকে দেওয়ার মতো আমার কিছু নয়। যতদিন পারি পেটে ভাতে থাকি, তারপর না হয় কোনো বাড়ির কাজের মেয়ে হিসেবে থাকবো। এটা ভেবে মুক্তার চোখ ভিজে যায়। তখন মুক্তার তলপেটে থেকে হাতটা নিজে সরিয়ে দিয়ে পাগুলো ঠিক করে বিছানায় একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। এক সময় ঘুমিয়ে যায়, আবার সকালে উঠে খেয়াল করে, দেখে শুভ তার পিঠের দিকে বুক লাগিয়ে কোল বালিশের মতো শক্ত করে জড়িয়ে ধরে রাখছে। মুক্তা তখন নিজেকে ছাড়িয়ে নেয়, গোসল করে এসে শুভকে ওঠায় গোসল করে আসার জন্য। শুভ তখন গোসল করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। সকালে নদীর তীরে হাসছে সদ্য ওঠা সূর্যের আলোটা পানিকে ঝিলিক ঝিলিক করছে। মুক্তা হাঁটছে আর শাড়ির কুচিটা এক হাতে হালকা করে ধরে রাখছে। দেখেন নদীর ঢেউটা কত সুন্দর। ইচ্ছে করে ঢেউয়ের সাথে সাথে করে দূর অজানায় হারিয়ে যায়। দূর অজানায় হারিয়ে গেলে আমি তোমাকে পাবো কি করে? দূর, আপনি কি যে কিছুই বোঝেন না। কি? একটু কবি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হতে দিলেন না। হ্যাঁ, চলো নৌকায় উঠি। মুক্তা নৌকার ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠছিল তার বাবার সাথে। আজ থেকে প্রায় 12-13 বছর আগে। বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর ওঠা হয়নি। মুক্তা তখন পা পানিতে দিয়ে পানির সাথে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেয়ে অনেক খুশি। শুভর ইচ্ছা ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার।
শুভ কাছে মনে হচ্ছে সেটা শুভ পেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার কতক্ষণ পরে ওয়াশরুমে গিয়ে দেখে, চলো নৌকায় উঠি মুক্তা। নৌকায় ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠিয়েছিল তার বাবার সাথে। আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর ওঠা হয়নি। মুক্তা তখন পা পানিতে দিয়ে পানির সাথে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেরে অনেক খুশি। শুভর ইচ্ছা ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার। শুভর কাছে মনে হচ্ছে সেটা শুভ পেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার কতক্ষণ পরে ওয়াশরুমে গিয়ে চোখ কপালে উঠে যায় শুভ। শুভ সাথে সাথে 2 হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। মুক্তা ততক্ষণে নিজেকে সামলে নেয়। মুক্তা গোসল শেষে বের হয়ে এসে বলল, ওয়াশরুমে প্রবেশ করতে হলে সবসময় সাবধান প্রবেশ করতে হয়। ওয়াশরুমের দরজা তো হালকা একটু খোলা ছিল, তাই মনে করছি কেউ নেই। শুভ দরজার মধ্যে সিটকানি নেই, তাই ভেতরে থেকে দরজা দেওয়া যায় না। সরি হয়েছে, সরি বলে কি হবে, যা দেখা সব দেখে তো দেখেই নিছেন। না না, আমি কিচ্ছু দেখিনি। খুব খিদা লাগছে, খাবার খাবো। তুমি খেয়ে নাও, আমি গোসল করে এসে খেয়ে নেব। আপনি গোসল করে আসার পরে দুজনে একসাথে খাবো। তুমি খেয়ে নাও না। ওকে, 5 মিনিট ওয়েট করো বলে শুভ ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষে খাবার খেয়ে দুজনেই ঘুমায়। সন্ধ্যার দিকে দুজনে বের হয়। দুজনের ল্যাম্প পোস্টের আলোতে হাঁটছে। মুক্তা এক সময় একটা ইটের সাথে পা লেগে রাস্তায় পড়ে যায়। শুভ তখন মুক্তাকে উঠিয়ে দেখে মুক্তার পায়ের নখের পণ্য দিয়ে রক্ত বের হচ্ছে। মুক্তা ব্যথায় কান্না করে দেয়। শুভ তখন মুক্তাকে পাজা কোলে করে নিয়ে রিকশায় উঠে রুমে আসে। রুমে আসার পরে শুভ মুক্তার পাটা শুভর হাঁটুর ওপর রেখে একটা বরফের টুকরা দিয়ে পায়ে লাগিয়ে দেয়। বরফ লাগানোর পরে একটা মেডিসিন দিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে শুইয়ে দিয়ে বাহিরে যায় ওষুধ আনার জন্য। মুক্তা তখন মনে মনে ভাবে, এই মানুষটা না থাকলে আমি মুক্তা হয়তো এখানেই থাকতাম না। আমি তো ওর কেউ না, তাও আমাকে এত কেয়ার করে। আর ওর নিজের বউকে না জানি কেমন কেয়ার করবে। ওর বউ যে হবে তার কপালে অনেক ভালো। শুভ আসার পরে শুভ নিজের হাতে মুক্তাকে খাইয়ে দেয়।